পরশুরামের লেখা গল্প চিকিৎসা সংকট। সন্ধ্যা হব হব। নন্দবাবু হক সাহেবের বাজার থেকে ট্রামে করে বাড়ি ফিরছিলেন। বিডেন স্ট্রিট পার হয়ে গাড়ি আস্তে আস্তে চলতে লাগলো। সামনে গরুর গাড়ি। আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখলেন পাশের একটি গলি থেকে তাঁর বন্ধু বঙ্কু বাইরে আসছেন। নন্দবাবু উৎফুল্ল হয়ে ডাকলেন, বঙ্কু, দাঁড়াও হে বঙ্কু, আমি নামছি। নন্দর দু বগলে দুটো বান্ডিল। ব্যস্ত হয়ে চলন্ত গাড়ি থেকে যেই নামবেন অমনি কোঁচায় পা বেঁধে নিচে পড়ে গেলেন। গাড়িতে একটা শোরগোল উঠল এবং ঘ্যাচাং করে গাড়ি থামল। জনকতক যাত্রী নেমে নন্দকে ধরে তুললেন। যাঁরা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়িয়ে নানা প্রকারের সমবেদনা জানাতে শুরু করলেন। বড্ড লেগেছে গো, থোড়া গরম দুধ পিলা দাও। দুটো পাই কি কাটা গেছে নাকি গো? একজন সিদ্ধান্ত করল মৃগী, আরেকজন বলল ভিড়মি, কেউ বলল মাতাল, কেউ বলল বাঙাল, কেউ বলল পাড়া গেঁ ভূত। বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগেনি, কিন্তু কে তা শোনে? আরে লাগেনি কি মশাই, খুব লেগেছে। 2 মাসের ধাক্কা, বাড়ি গিয়ে টের পাবেন। নন্দ বারবার করো জোরে নিবেদন করছিলেন যে প্রকৃতই কিছুমাত্র চোট লাগেনি। একজন বৃদ্ধ ভদ্রলোক বললেন, আরে মল্ল, ভালো করলে মন্দ হয়। আরে স্পষ্ট দেখলুম লেগেছে, তবু বলি লাগেনি। এমন সময় বঙ্কুবাবু এসে পড়ায় নন্দবাবু পরিত্রাণ পেলেন। মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়িও ছেড়ে গেল। বঙ্কু বললেন, আরে মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল আর কি। যা হোক, বাড়ির পথটুকু আর হেঁটে কাজ নেই। রিক্সা নন্দবাবুকে আস্তে আস্তে নিয়ে গেল। বঙ্কু পিছনে হেঁটে চললেন। নন্দবাবুর বয়স 40, শ্যামবর্ণ, বেঁটে গোলগাল চেহারা। তার পিতা পশ্চিমে কমিশরিয়েটে চাকরি করে বিস্তর টাকা উপার্জন করেছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলকাতায় একটি বড় বাড়ি, বিস্তর আসবাব এবং মস্ত একগোছা কোম্পানির কাগজ রেখে যান। নন্দর বিয়ে অল্প বয়সেই হয়েছিল, কিন্তু 1 বছর পরেই তিনি বিপত্নিক হন এবং তারপর আর বিয়ে করেননি। মা বহুদিন আগেই মারা গিয়েছেন। বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বুড়ি পিসি। তিনি ঠাকুর সেবা নিয়েই ব্যস্ত থাকেন। সংসারের কাজ ঝি চাকররাই দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিয়ে করতে আপত্তি নেই, কিন্তু এ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধুবর্গের সংসর্গ, এই সব নিয়েই বেশ আনন্দে নির্বিবাদে দিন কেটে যায়। বিয়ের ফুরসত কোথায়? তারপর ক্রমেই বয়স বেড়ে যাচ্ছে, আর এখন না করাই ভালো। মোটের ওপর নন্দ নিরীহ গোবেচারা, অল্পভাষী, উদ্যমহীন, আরামপ্রিয় লোক। নন্দবাবুর বাড়ির নিচে বিশাল ঘরে সান্ধ্য আড্ডা বসেছে। নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করছেন, সেজন্য বালাপোষ গায়ে দিয়ে লম্বা হয়ে শুয়ে আছেন। বন্ধুদের চা ও পাঁপড় ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন পান, সিগারেট ও গল্প চলছে। গুপিবাবু বললেন, শরীরের ওপর এত অযত্ন করো না নন্দ। এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া কিন্তু ভালো লক্ষণ নয়। না, মাথা ঠিক ঘোরে না, কেবল কোঁচার কাপড় বেঁধে। আরে না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন, এত বড় ফিজিশিয়ান আর শহরে পাবে কোথায়? যাও না, যাও, কাল সকালে একবার তার কাছে যাও। আমার মতে একবার ওই নেপাল বাবুকে দেখালেই ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। হ্যাঁ, মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়িসুড়ি দিয়ে একটা কোণে বসেছিলেন। তার মাথায় বালাক্লাভা টুপি, গলায় দাড়ি এবং তার উপর কমফর্টার। বললেন, বাপ, এত শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে? শরীর অসাড় হলে
আচার তো খেতেই হবে। নন্দর শরীর একটু গরম রাখা দরকার। নিধু বলল, নন্দা, আরে মোটা চাল ছাড়ো, সেই এক বিরিঞ্চি আমলের ফরাস তাকিয়া লক্কর পালকি গাড়ি আর পক্ষীরাজ ঘোড়া, এতে গায়ে গত্তি লাগবে কি যে? তোমার পয়ার অভাব কি বাবা? একটু ফুর্তি করতে শেখো। তো শেষমেশ ঠিক হলো কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাবেন। ডাক্তার তফাদার এমডি MRAS, গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব পশার। রোগীরা ডেকে সহজে পায় না। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়ল। ডাক্তার সাহেবের ঘরে গিয়ে দেখলেন এখনও একটি রোগীর পরীক্ষা চলছে। একজন স্থূলকায় মারোয়াড়ি খালি গায়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার ফিতে দিয়ে তার ভুঁড়ির পরিধি মেপে চলেছেন। বাস 1.25 ইঞ্চি বাড় গিয়া। রোগী খুশি হয়ে বললেন, নাবস তো দেখিয়ে। ডাক্তার রোগীর হাতে নাড়ির উপর একটা মোটর কারের স্পার্কিং প্লাগ ঠেকিয়ে বললেন, বহুত মজে সে চল রাহা। রোগী বলল, জবান তো দেখিয়ে। রোগী হাঁ করল। ডাক্তার ঘরের অপর দিকে দাঁড়িয়ে অপেরা গ্লাস দিয়ে তার জিভ দেখলেন। তারপর বললেন, থোড়ে সি कसर है, কাল ফির আনা। রোগী চলে গেলে তফাদার নন্দর দিকে তাকালেন, বললেন, ওয়েল। নন্দ বললেন, আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল হঠাৎ ট্রাম থেকে কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে। নন্দবাবু আনুপূর্বিক তার অবস্থার বর্ণনা করলেন। বেদনা নেই, জ্বর নেই, পেটের অসুখ, সর্দি, হাঁপানি কিচ্ছু নেই। হ্যাঁ, খিদে কাল থেকে একটু কমেছে বটে। রাত্রে দুঃস্বপ্ন দেখেছেন, মনে বড় আতঙ্ক। ডাক্তার তার বুক, পেট, মাথা, হাত, পা, নাড়ি সব পরীক্ষা করলেন। তারপর বললেন, জিভ দেখে। নন্দবাবু জিভ বের করলেন। ডাক্তার কিছুক্ষণ মুখ বাঁকিয়ে পেন ধরলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হলে নন্দর দিকে তাকিয়ে বললেন, আপনি এখন জিভ টেনে নিতে পারেন। এই ওষুধ রোজ 3 বার খাবেন। কি রকম বুঝলেন? ভেরি ব্যাড। নন্দ সভয়ে বললেন, হ্যাঁ, কি হয়েছে? আরও দিন কতক ওয়াচ না করলে ঠিক বলা যায় না। তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘাড় চিরে নার্ভের জট ছাড়াতে হবে। শর্ট সার্কিট, বুঝলেন মোরাই, শর্ট সার্কিট হয়ে গেছে। হ্যাঁ, বাঁচবো তো? দমে যাবেন না, তাহলে সারাতে পারবো না, একদম সারাতে পারবো না। 7 দিন পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে। ভাত ডাল বড় একটা খাবেন না, এগ ফ্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু এইসব খাবেন। বিকেলে একটু বার্গেন্ডি খেতে পারেন, বরফ জল বেশি করে খাবেন। আর হ্যাঁ, 32 টাকা। থ্যাংক ইউ। নন্দবাবু কাঁপা কাঁপা পায়ে ওখান থেকে বেরোলেন। সন্ধেবেলা বঙ্কুবাবু বললেন, আরে আমি তখনই বারণ করেছিল, ওর কাছে যেও না। বেটা মেয়ের পেটে হাত বুলিয়ে খায়, খুলির উপর তুরপুন চালাবেন। ষষ্ঠীবাবু, গুপিবাবু, নিধুবাবু তাঁরাও কম যান না। শুরু করলেন নিজেদের মধ্যে শলা পরামর্শ। বলি কি নন্দ, আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে হয় না? না না না, যদি বাস্তবিক নন্দর মাথার ভেতর ওলট পালট হয়ে গিয়ে থাকে, তবে কিন্তু হাতুড়ে বদ্যির কম্য নয়। হোমিওপ্যাথি ভালো। আমার কথা তো শুনবে না বাবা। ডাক্তারি তোমার ধাতে না সয় তো একটু কোবরেজি করতে শেখো। দারোয়ানজি দিব্যি 1 লোটা বানিয়েছে, বলো তো একটু চেয়ে নি। হোমিওপ্যাথি ঠিক হলো। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয়নি। অল্পক্ষণ পরেই তার ডাক পড়ল। একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপা আকারে বই সাজানো। বইয়ের দেওয়ালের মধ্যে
গল্পে বর্ণনার মতো শেয়াল হয়ে বৃদ্ধ নেপালবাবু বসে রয়েছেন। মুখে গড়গড়ার নল, ঘরটি ধোঁয়ায় ঝাপসা হয়ে গিয়েছে। নন্দবাবু নমস্কার করে দাঁড়িয়ে রইলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এরপর নেপালবাবু আর নন্দবাবুর কথোপকথন হলো অনেকটা এই রকম। বসবার জায়গা আছে? আগে বসলাম। শ্বাস উঠেছে? আগে রোগীর শেষ অবস্থা না হলে তো আমায় আবার ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। না না, আগে আমি রোগী। তা অ্যালোপ্যাথ ডাকাত বেটারা ছেড়ে দিলে যে বড়, তোমার হয়েছেটা কি? আগে সেদিন আমি না ট্রাম থেকে নামার সময় পড়ে গিয়েছিলাম। সবাই মিলে বললে বন্ধুরা যে ডাক্তার দেখাতে হবে, আমার নাকি ভারী ব্যামো। তাই সেই জন্য তফাদার ডাক্তারের কাছে গিয়েছিলাম। ও, তফাদারের কাছেও যাওয়া হয়েছে? তা সে কি বলেছে? বললেন আমার মাথায় নাকি টিউমার আছে। ওই তফাদারের মাথায় কি আছে জানো? গোবর গোবর। আর ওই টুপির ভেতর ওর শিং, জুতোর ভেতর খুর, আর ওই পাতলুনের ভেতর একখানা লম্বা বড় ন্যাচ। তা বলি কি খিদে হয়? হ্যাঁ, না দুদিন থেকে একেবারেই হয় না। ঘুম হয় না। মাথা ধরে? কাল সন্ধেবেলা ধরেছিল। বাঁ দিক আগে হ্যাঁ। না ডান দিক? আগে হ্যাঁ হ্যাঁ। আই, ঠিক করে বলো। আগে ইয়ে মানে মধ্যিখানে। আচ্ছা, পেট কামড়ায়? সেদিন কামড়েছিল। ওই নিধেটা কাবলি আর মটর ভাজা এনেছিল তাই খেয়ে। পেট কামড়ায় নাকি মোচড় দেয় তাই বলো। আগে ইয়ে মানে হ্যাঁচড় প্যাচড় করে। ডাক্তার কয়েকটি মোটা মোটা বই দেখলেন, তারপর অনেকক্ষণ চিন্তা করে বললেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে ওই অ্যালোপ্যাথিক বিষটা তাড়াতে হবে। 5 বছর বয়সে আমায় খুনে বেটারা 2 গ্রেন কুইনিন দিয়েছিল। এখনো বিকেলে আমার মাথা একেবারে টিপ টিপ করে। শোনো ভাইয়া, 7 দিন পরে ফের এসো, তখন আসল চিকিৎসা আমি শুরু করব। আগে ডাক্তারবাবু, ব্যায়ামটা কি আন্দাজ করছেন? হ্যাঁ, তা জেনে তোমার 4টে হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? শোনো হে, ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের জুস, স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো, তামাক খাবে না, বুঝলে? ধোঁয়া লাগালে ওষুধের গুণ কিন্তু নষ্ট হবে। ভাবছো আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। তা ফি কত তাও কি বলে দিতে হবে নাকি? দেখছো না দেওয়ালে নোটিশ লটকানো রয়েছে 32 টাকা, আর ওষুধের দাম এই হলো কি 4 টাকা। ধরো। নন্দবাবু টাকা দিয়ে বিদায় নিলেন। অন্যদিকে নিধুবাবু, গুপিবাবু এবং ষষ্ঠীবাবু যার পর নাই আবার আলোচনায় ব্যস্ত হয়ে পড়লেন। কেন বাবা কাঁচা পয়সা নষ্ট করছো? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো। ও নেপাল বুড়ো মস্ত ঘুঘু, নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে করে দিয়েছে। হ্যাঁ, পড়তো আমার পাল্লায় বাঁচা ধন। কত বড় হোমিও ফাঁক তা দেখে নি তুম। ব্যাটার ওই আলমারি শুদ্ধ ওষুধ এক চুমুকে চাপড়ে দিতে না পারি তো আমার নাক কেটে দিও। হ্যাঁ, আজ আপিসে শুনছিলুম কি একজন বড় হাকিম ফরাক্কাবাদ থেকে এখানে এসেছি। ওরে বাবা, খুব নামডাক, রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে। একবার দেখালে হয় না? এই শীতে হাকিমি ওষুধ, বাপ শরবত খাইয়েই মারবে, তার চেয়ে তারিণী কবিরাজ অনেক ভালো। ফলত শেষমেশ কবিরাজি চিকিৎসায় স্থির হল। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়িতে উপস্থিত হলেন। কবিরাজ মহাশয়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাড়ি গোঁফ কামানো, তেল মেখে 8 হাতি ধুতি পরে একটা চেয়ারের ওপর উবু হয়ে বসে তামাক খাচ্ছেন। এই অবস্থাতেই ইনি প্রত্যেকদিন রোগী দেখেন। ঘরে একটি তক্তাপোষ, তাহার উপর তেল চিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া, দেওয়ালের কোলে 2টি ওষুধের আলমারি।
নন্দবাবু নমস্কার করে তক্তাপোষে বসলে কবিরাজ জিজ্ঞাসা করলেন, বাবুর কোনতে আসা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বললেন। আর রুগীর ব্যায়ামটা কি? নন্দবাবু জানালেন তিনিই রোগী এবং সমস্ত ইতিহাসের বর্ণনা দিলেন। মাথার খুলি ছাঁদা করা হয়ে গেছে নাকি? আগে না, নেপালবাবু বললেন পাথুরি, তাই আর মাথার অস্তর করাইনি। নেপাল? এই সে আবার কেডা? জানেন না, চোরবাগানের নেপাল চন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথ। ন্যাপলা? এই তার কও, সেইটা আবার ডাক্তার হলে কবে? পাড়ায় এমনি বিচক্ষণ কভারেজ থাকতি ছেলে ছোকরার কাছে যাও কেনা? আগে বন্ধু বান্ধবরা বললে যে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্র চিকিৎসা করতে হয়। জন্তিবাবু দিচ্ছে খুললেন? উকিল জন্তিবাবু? নন্দ ঘাড় নাড়লেন। তার মামার হয় উরুস্তম্ভ, সিভিল সার্জন পা কাটলে 3 দিন অচৈতন্যী। জ্ঞান হলি পর কইলেন, আমার ঠ্যাঙ্কই, আমার ঠ্যাঙ্কই, ডাক্তারি নিশান রে। দেয়ালাম ঠুকি এক দলা চাপন প্রাজ পচাত। তারপর কি হলো কদি কি? আবার পা গজিয়েছে বুঝি? ওরে ও ক্যাবলা, ওরে ওরে দেখ দেখ, বিড়েলে সবটা ছাগলার তো ঘ্রেট হয়ে গেল রে। বলতে বলতে কবিরাজ মশাই পাশের ঘরে ছুটলেন। একটু পরে ফিরে এসে নিজের জায়গায় আবার বসলেন। বাবারে, এই দাও দাও, নাড়িটা আবার দেই। যা ভাবছিলাম তাই 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 তাই। ভারী ব্যায়াম হয়েছিল কখনো? হয়েছিল অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল। ঠিক ঠাউরেছি, 5 বছর আগে। না না, প্রায় 7.5 বছর হলো। আরে একই কথা, 5 দেড়া 7.5। পাতিককালে বমি হয়? আগে না। হয় হয় হয়, জানতে পারো না, নিদ্রা হয়। ভালো হয় না। হবেই না তো। উর্দু হয়েছে কিনা? দাঁত কনকন করে? আগে না। করে 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 করে, জানতে পারো না। যাও, তুমি চিন্তা করোনি বাবা, আরাম হয়ে যাবে নে। হ্যাঁ, আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মশাই আলমারি থেকে একটি শিশি বের করলেন এবং তার ভেতরে বড়ির উদ্দেশ্যে বললেন, লাভ পাস নে, থাম। আমার সব জীবন্ত ওষুধ বলে কিনা ডাকালি ডাক শোনে। এ বাড়ি সকাল সন্ধ্যা একটা করি খাবা, আবার 3 দিন পরে আসবা, বুঝেছ? আগে হ্যাঁ। ছাই বুঝেছ? অনুপান দিতে হবে না। টাবা লেবুর রস আর মধুর সাথে মারি খাবা, ভাত খাবা না। ওল্ল সিদ্ধ, কচু সিদ্ধ এইসব খাবা, নুন ছবা না। মাগুর মাছের ঝোল একটু চানি দিয়ে যদি খেতে পারো, গরম জল ঠান্ডা করি খাবা। আগে ব্যায়ামটা কি? যারে কয় উদুরি, ঊর্ধ্বশ্লেষাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের ভিজিট আর ওষুধের টাকা দিয়ে খুবই দুঃখের সঙ্গে বিদায় নিলেন এবং যথারীতি নিধু, গুপি, বঙ্কু এবং ষষ্ঠীর মধ্যে শুরু হলো পুনরায় আলোচনা। কি বাবা, বকরেজির স্বাদ মিটলো? না, এসব বাজে চিকিৎসার কাজ নয়, ওটাও চেঞ্জে চলো, বুঝলে? আমি বলি কি, নন্দ বেথা করে ঘরে পরিবার আনো, এরকম দামরা হয়ে থাকা কিছুই নয়। আর পরিবার, কোন দিন আছি কোন দিন নেই। এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। নন্দা, একটা মোটর কেন মাইরি, 2 দিন হাওয়া খেলেই চাঙ্গা হয়ে উঠবে। 7 সিটার হটসন, জেটের কোলে আমরা তো 5 জন আছি। তা যদি বললে, তবে আমার মতে মোটর কারো যা, পরিবারও তা। ঘরে আনা সোজা, কিন্তু মেরামতির খরচ জোগাতে প্রাণান্ত। আজ টায়ার ফাটলো, কাল গিন্নির অম্লশূল, পরশু ব্যাটারি খারাপ, তরশু ছেলেটার ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, জেরবার হবে। এই শীতকালে কোথায় দুদণ্ড লেপের মধ্যে ঘুমোবো মশাই? তা নয়, সারা রাত প্যান ট্যাঁ। আর ষষ্ঠী খুঁড়ো যেরকম হিসেবি লোক, একটা মোটা সোটা রোংওয়ালা ভাল্লুকের মেয়ে বিয়ে করলে ভালো করতে। লেপ কম্বলের খরচাটা বাঁচতো।
যাহা 52 তাহাই 53। নন্দ, কাল সকালে একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু শেষমেশ রাজি হলেন। হাজিলুল মুলক বিন লোকমান নুরুল্লাহ গজন ফুরুল্লাহ অল হকিম ইউনানি লোয়ার চিতপুর রোডে বাসা লইয়াছেন। নন্দবাবু 3 তলায় উঠলে একজন লুঙ্গি পরা ফেজধারী লোক তাকে বললেন, আসেন বাবু মশাই, আমি হাকিম সাহেবের মীর মুন্সি। কি বিমারি বলেন, আমি লিখে হুজুরকে ইত্তলা ভেজিয়ে দেব। বিমারি কি সেটা জানতেই তো আসা বাবু। तब भी कुछ तो बोलें। ना तकती, बुखार, पिल्ली, चेचक, घेघ, बवासीर, रात अंधी। উফ, ওসব কিছু বুঝলাম না বাবু, আমার প্রাণটা ধড়পড় করছে। तो ही बोले दिल तरफना। अच्छा, मोहरे ने छेन। মোহর? हाकिम साहेब चांदी छोड़ना, नजराना 2 मोहर ना थके आमी दिच्छी 45 टका, और बट्टा 2 टका, और रेशमी रुमाल 2 टक्का। दरबारे जे आगे हुजूर के बंदगी जनाब बोलबेन, तारपर रुमालेर ऊपर मोहर रेखे सामने धरबेन। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়ে দরবারে নিয়ে গেল। একটা বড় ঘরে গালিচা পাতা, একপাশে মসনদের উপর তাকিয়ায় হেলান দিয়ে হাকিম সাহেব একেবারে ফোরশিতে ধূমপান করছেন। বয়স 55, বাবড়ি চুল, গোঁফ খুব ছোট করে ছাঁটা, আবক্ষ লম্বিত দাড়ি, বুক পর্যন্ত লম্বা দাড়ির গোড়ার দিকে সাদা, মধ্যে লাল ডগায় নীল পোশাক, শাটিনের চুড়িদার ইজার, কিংখাপের জোব্বা, জরির তাজ। সামনে ধূপদানে মুসব্বর এবং রুমি মস্তগি জ্বলছে, পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। 4-5 জন পারিষদ হাঁটু মুড়ে বসে আছে এবং হাকিমের প্রতি কথায় কেরামত 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 এইসব বলছে আর কি। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলো চাপ দেড়ে লোক সে তার নিয়ে পিড়িং পিড়িং এক বিকট অঙ্গভঙ্গি করছে। নন্দবাবু ভালো করে দেখলেন, তারপর মোহরের দিকে তাকালেন। হাকিম অল্প একটু হেসে আতরদান থেকে অল্প তুলো নিয়ে নন্দর কানে গুঁজে দিলেন। মুন্সি বললেন, अरे अपनी बांग्लाয় बातचीत बोलें, আমি হুজুরকে समझिए দিব। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হলে হাকিম বেশ একটু ভারী কণ্ঠে বললেন, সারলাও। अरे डरबेन ना মশাই, जनाब के আপনার सिर दिखलान। হ্যাঁ, নন্দর মাথা টিপে হাকিম বললেন, হাড্ডি পিলপিলায় গয়া। শুনিয়েছেন, মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম 3 রঙা দাড়িতে আঙুল চালিয়ে বললেন, সুরমা সুরখ। একজন একটা লাল গুঁড়ো নন্দর চোখের পাতায় লাগিয়ে দিল। মুন্সি বোঝালো, আঁখ ঠান্ডা থাকবে, 3 হবে। হাকিম আবার বললেন, রোগন বব্বর। মুন্সি হাঁকলো, এ জি বলবার, আস্তুরা লাও। হ্যাঁ, আরে তুমি করো কি করো রে বাপ? বলতে বলতেই নাপিত চট করে তার মাথার উপর 2 ইঞ্চি সমচতুষ্কোণ কামিয়ে দিল, আর একজন তার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগালো। মুন্সি বলল, আরে ঘবরান কেন মশাই, এ হচ্ছে বব্বরি সিংহের মাথার ঘি, বহুত কিম্মত, মাথার হাড্ডি শক্ত হবে। নন্দবাবু কিছুক্ষণ হতভম্ব অবস্থায় রইলেন, তারপর প্রকৃতিস্থ হয়ে বেগে ঘর থেকে একেবারে পালিয়ে গেলেন। মুন্সি পিছনে ছুটতে ছুটতে বলতে লাগলেন, अरे 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 ए जनाब हमार दस्तूरी, हमार दस्तूरी। আর দস্তুরি। নন্দ একটা টাকা ফেলে দিয়ে 3 লাফে নিচে নেমে গাড়িতে উঠেই কোচমানকে বললেন, হাঁকাও হাঁকাও। সন্ধেবেলা বন্ধুগণ এসে দেখলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলল, বাবুর বড় অসুখ, দেখা হবে না। সকলে মন খারাপ নিয়ে ফিরে গেল।
সমস্ত রাত বিছানায় ছটফট করে ভোর 4টের সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করলেন যে আর বন্ধুদের পরামর্শ শুনবেন না, নিজের ব্যবস্থা নিজেই করবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি থেকে বেরোলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরে বললেন, সিধা চলো। সংকল্প করেছেন মিটারে 1 টাকা উঠলেই ট্যাক্সি থেকে নেমে পড়বেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তাহারই মতো চলবেন। তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মাদ্রাজি বা চাঁদসির ডাক্তার যেই হোক। বউবাজারে নেমে একটা গলিতে ঢুকতেই একটা সাইনবোর্ড নজরে পড়ল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেননি, নইলে হয়তো ইতস্ততই করতেন। একেবারে সোজা পর্দা ঠেলে একটা ঘরের ভিতরে ঢুকলেন। মিস বিপুলা মল্লিক তখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, কাঁধের উপর সেফটি পিন আঁটছিলেন। নন্দকে দেখেই মৃদু স্বরে বললেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটা একটু অপ্রস্তুত হলেন বটে, কিন্তু তারপর মরিয়া হয়ে ভাবলেন, দূর হোক, না হয় লেডি ডাক্তারের পরামর্শই নেব। এবং শেষমেশ বললেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তা পেন আরম্ভ হয়েছে? পেন? কই, পেন তো কিছু টের পাচ্ছি না। আচ্ছা, এটা কি ফার্স্ট কনফাইনমেন্ট? আগে আহা, মানে বলছিলাম প্রথম পোয়াতেই। হ্যাঁ, না না, আমি নিজের চিকিৎসার জন্য এসেছি। নিজের জন্য? কি ব্যাপার বলুন তো? পুরো ইতিহাস বর্ণনা শেষ হলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টি প্রশ্ন করতে লাগলেন। আচ্ছা, আপনি কিছু মনে না করলে আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি? শ্রী নন্দদুলাল মিত্র। আর বাড়িতে কে আছেন? আগে আমি বিপত্নিক, বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া আর কেউ নেই। বুঝলাম। তা কাজকর্ম কি করা হয়? তা কিছু করি না, তবে হ্যাঁ, পৈতৃক সম্পত্তি আছে। আর মোটর কার আছে? না, নেই, তবে কিনবার ইচ্ছে আছে। মিস মল্লিক আরও নানা প্রকার প্রশ্ন করে কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়ে চিন্তা করলেন। তারপর ধীরে ধীরে বামে ডানে ঘাড় নাড়তে শুরু করলেন। নন্দ তো ব্যাকুল হয়ে উঠলেন। তিনি বললেন, দোহাই আপনার, সত্যি করে বলুন আমার কি হয়েছে? টিউমার না পাথুরি, নাকি উদরি, নাকি কালা জ্বর, না হাইড্রোফোবিয়া? মিস মল্লিক হেসে উঠলেন। না 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 না, আপনি কেন এইসব ভাবছেন? ওসব কিচ্ছু হয়নি। আপনার শুধু একজন অভিভাবকের দরকার। নন্দ আরো ভয় পেয়ে গেলেন। হ্যাঁ, তবে কি আমি পাগল হয়েছি? মিস মল্লিক মুখে রুমাল দিয়ে খিলখিল করে হাসতে লাগলেন। পাগল? ও মা গো, ও টিয়া, আরে বাবা, আপনি পাগল হতে যাবেন কেন? আমি বলছিলাম আপনার যত্ন নেবার জন্য বাড়িতে একজন উপযুক্ত লোক থাকা দরকার, বুঝেছেন? কেন, পিসিমা তো আছেন। মিস মল্লিক আবার হাসতে লাগলেন এবং শেষমেশ বললেন, আচ্ছা আচ্ছা, একটা আইডিয়া এসেছে, শুনুন। এটা না মাসি পিসির কাজ নয়, কি আর করা যাবে? যাক, আপাতত আপনাকে একটা ওষুধ দিচ্ছি, আপনি বরং এটা খেয়ে দেখবেন। দেখবেন বেশ মিষ্টি মিষ্টি, এলাচের গন্ধও পাবেন। তারপর না হয় 1 সপ্তাহ পরে আবার আসবেন। নন্দবাবু 7 দিন পরে আবার মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন, তারপর 2 দিন পরে আবার গেলেন এবং তারপর রোজই যাওয়া শুরু করলেন। তারপর একদিন নন্দবাবু পিসিমাকে কাশীর উদ্দেশ্যে রওনা করিয়ে মস্ত বাজার করলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মটন, সেই রকম ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি ইত্যাদি। বন্ধুদেরকে খুব খাওয়ালেন। নন্দবাবু জরিপাড় সূক্ষ্ম ধুতির উপর সিল্কের পাঞ্জাবি পরে সলজ্জ সম্মতি মুখে সকলকে আপ্যায়ন করলেন। মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামী ভিন্ন অপর রোগীর চিকিৎসা করেন না, তবে নন্দবাবু ভালোই আছেন। মোটর কার কেনা হয়েছে,
দুঃখের বিষয় সন্ধেবেলার আড্ডাটা ভেঙে গিয়েছে।